হাসিনা পুতিন বৈঠক, অর্থাৎ শেখ হাসিনার সাথে পুতিনের একটা বৈঠকের সম্ভাবনা, আদৌ কি ওই বৈঠকটা কি হয়েছিল কিনা, আদৌ কি এটা সম্ভব কিনা, যেই কথাটা রটেছে, বিশেষ করে আমরা ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো দেখেছি। বাংলাদেশেও কেউ কেউ এই বিষয়ে কন্টেন্ট করেছে। এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? কি আদৌ কি এই ধরনের কোনো মিটিং হয়েছে, সম্ভাবনা আছে যেটা আমরা শুনছি? এই খবরটা প্রথম ব্রেক করি কিন্তু আমি। হাসিনা এবং পুতিনের বৈঠক হতে যাচ্ছে, আজকে যেটা সারা ভারতে এবং সারা দেশে আলোচনা হচ্ছে, সেই ঘটনাটা সেটা কিন্তু প্রথম আমি ব্রেক করি। এবং আমি আমার চ্যানেলে প্রথম বলেছিলাম যে পুতিন আসছে, যেমন মোদির সঙ্গে 20 মিনিটের একটা ক্লোজডোর মিটিং হবে, তেমনি ফেরার আগে দ্রৌপদী মুর্মুর সঙ্গে, আমাদের মাননীয় রাষ্ট্রপতি, তার সঙ্গে দেখা করার পরে জাহাজে ওঠার আগে উনি কিছু সময়ের জন্য যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে, এবং তাকে নিয়ে যাবেন অজিত দোভাল। আমার এই 7 দিন আগের ভিডিও দেখবেন, সেখানে আমি প্রথম বলেছিলাম। তারপর আমার কন্টেন্টের বিরোধিতা করে, মানে ডিরেক্টলি আমার বিরোধিতা কেন ভারতবর্ষের কোনো সাংবাদিকই করেননি, কিন্তু নাম মানে বিরোধিতা মানে কি, মানে সরাসরি কিছু না বললেও মানে ঘুরিয়ে বলা হচ্ছে যে এরকম কোনো খবর নেই, কারণ লিস্টিং এ নেই। একটা একটা নেতার সঙ্গে যখন দেখা করে তখন তার একটা লিস্টিং হয়, সে অনুযায়ী সময় নির্ধারিত হয়। আমার বক্তব্য হচ্ছে, ধরুন একটা নির্বাচিত প্রধানমন্ত্রী একটা দেশ থেকে, তার সঙ্গে একটা রাষ্ট্রপ্রধান দেখা করবেন, সেটা কি গভর্নমেন্ট লিস্টিং এ থাকবে? কখনোই থাকবে না। তুলসী গ্যাবার্ড নিয়ে আমি যখন করেছিলাম, ওটা আমি ব্রেক করেছিলাম। তুলসী গ্যাবার্ড দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে। প্রথমে সবাই গুজব 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 করে আমার গুজব বাজ রটিয়েই দিল। 1 মাস বাদে প্রতিষ্ঠিত হলো যে হ্যাঁ, তুলসী গ্যাবার্ড মোদির সঙ্গে দেখা করার পর গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথা বলে এসেছিলেন, পরে প্রতিষ্ঠিত হলো। ততক্ষণে আমার গুজববাজ ত্যাগ করে গেছে। ব্যাপারটা হচ্ছে এইটা। এটাও এখন লোকে কিছুটা অস্বীকার, মানে সন্দিহান আছে, কিন্তু দেখাটা হয়েছে, কথাও হয়েছে, সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা হয়েছে এবং সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে। এবং তারপরে যার সঙ্গে, অজিত দোভালের সঙ্গে যিনি গেছেন, তারপরে যিনি গেছিলেন সেটা হচ্ছে রাজনাথ সিং। এটাও আপনাকে বলে রেখে দিই, আজকে আপনার চ্যানেলে আমি বললাম। কিন্তু এই কথাবার্তা কি হয়েছে সেটা আমি জানলেও আমি ভিডিও করবো বলেছিলাম, একটা পোস্টও দিয়েছিলাম, তারপরে আমি পিছিয়ে এসেছি যে এটা আমার রাষ্ট্রের পক্ষে ঠিক হবে না বলাটা, ফলে আমি আর ওটা নিয়ে কোনো কথা বলবো না। তবে দেখা হয়েছে, কথাও হয়েছে, এবং সেখানে রাজনাথ সিং পরে উপস্থিত হয়েছিলেন। তারপরে উনি, এটা আমি বলেছিলাম আগে ডিনার করে তারপরে উনি প্লেনে ওঠার আগে দেখা করবেন, এটা উল্টো হয়ে গেছে। উনি আগে দেখা করেছেন, তারপর দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতি তাকে ছেড়েছেন, উল্টো হয়ে গেছে ব্যাপারটা। এর বাইরে আমি কিছু বলতে পারবো না। জি, তরুণদা, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি। রফিক ভাই, পুতিনের হঠাৎ এই যে ভারত সফর এবং এই নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এবং নানা চুক্তি, এবং শোনা যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গেও সেখানে বেশ আলোচনা হয়েছে। এ, আপনার কি মনে হয় এই 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 বিষয়টাতে বাংলাদেশ প্রসঙ্গ থাকতে পারে? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ তরুণদা, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকে স্মরণ করছি আপনার, আজকে প্রথম কিন্তু ভুটান এবং পরবর্তী সময় কয়েক ঘন্টা পরে ভারত কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল। আজকে 6ই ডিসেম্বর, তখনকার আমলের যারা সরকার প্রধান ছিল ওদেরকে প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, এবং পাশাপাশি ভুটান এবং ভারতবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখেন, ভূ রাজনীতিক খেলায় অনেক কিছুই আপনার ঘটতেছে, আমরা দেখতেছি। আগে তো ধরেন ইন্টারনেটের যুগ ছিল না, আমরা বিশ্ব মিডিয়া কিন্তু খবর কিন্তু পাইতাম না, কিন্তু পেপার পত্রিকায় আসতো, তাও সীমিত সংখ্যক। বাংলাদেশে ওই সময় কিন্তু আমাদের ইয়াং বয়সে কিন্তু পেপার পত্রিকা পাওয়াটা খুব কঠিন ছিল, কিন্তু সারা বিশ্বের খবর কিন্তু আমার মানুষ জানতোই না, সাধারণ মানুষ জানতো, ভালো ভালো আপনার শিক্ষিত মানুষ জানতো। এখন কিন্তু আপনার সাথে সাথে কিন্তু কোথায় কি হচ্ছে না হচ্ছে সারা বিশ্বের সাথে সাথে কিন্তু খবর হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমরা কিন্তু এখানে টেলিভিশনে বা মোবাইলে বসে বসে বুঝতেছি যে সারা বিশ্ব কোথায় কি হচ্ছে, কোন কার দিকে যাচ্ছে, কে কোন দিকে হেলে পড়ছে, কতটুকু হেলে পড়ছে সেটা আমরা বুঝতে পারি। তো ঐতিহাসিক ভাবে কিন্তু ভারতের সাথে কিন্তু
রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক। এটা সেই আপনার স্বাধীনতার পর থেকে এটা শুরু হয়েছে। ভারতের যে যখন স্বাধীনতা হইল ৭৫-৭৬ বছর আগে ১৯৪৭ সনে, তখন থেকে কিন্তু আপনার শুরু হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো কমতি হয় নাই। তার মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক আরো ডেভেলপ হয়েছে ১৯৭১ সনে কিন্তু। আমি যতটুকু জানি, এটা আমার ভুল হতে পারে, যেহেতু আমরা এত কিছু জানি না, শুনছি যেটা হলো যে বাংলাদেশের যে আপনার সামরিক যে আপনার অস্ত্র-শস্ত্র, এর ম্যাক্সিমামটাই আপনার রাশিয়ান থেকে আসছে। এবং এটা রাশিয়া ভারতকে এই জিনিসটা সাপোর্ট দিছে এবং জাতিসংঘ সাপোর্ট দিছে রাশিয়া। মানে ভারতের পিছনে একদম আপনার খুঁটির মতো দাঁড়ায় ছিল, বাংলাদেশকে হেল্প করার জন্য ভারতের পিছনে দাঁড়ায় ছিল। ভারত যে কারণে কিন্তু তারা এইটা অনেক শক্তি যোগাইছে তার মধ্যে কিন্তু। সেই যে তাদের সাথে সম্পর্ক কিন্তু এই পর্যন্ত কোনোদিন শুনি নাই যে ভারতের সাথে কিন্তু রাশিয়ার কোনো অবনতি হয়েছে। অন্যান্য কান্ট্রির সাথে আপনার যে আমেরিকার সাথে সম্পর্ক উন্নতি হয়েছে ভারতের, কিন্তু উন্নতি হলেও তাদের কিন্তু ওই আসল যে আপনার ঠিকানাটা, ওইটা কিন্তু এখনো কিন্তু টিকে আছে কিন্তু। আমি যতটুকু জানি রাশিয়া ভারতের যে অস্ত্রের যে ম্যাক্সিমাম একটা অস্ত্র বলেন, আপনার বিমান বলেন, এটা রাশিয়ার তৈরি বা রাশিয়া থেকে কিন্তু তারা নিয়ে আসে কিন্তু। এবং এটা কিন্তু এখনো চলমান। এর মধ্যে কিন্তু বহুতবার কিন্তু আমেরিকা, আমরা যখন এই আধুনিক যুগে আসার পরে আমেরিকা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমরা ভারতকে কনভিন্স করার চেষ্টা করছি যে তাদের অস্ত্র যেন আমেরিকাতে নিয়ে আসে। কিন্তু ভারত কিন্তু সেই দিকে কিন্তু কম গেছে, কম যাওয়ার কারণেই কিন্তু কম হারছে। কম যাওয়ার কারণেই কিন্তু আমেরিকা কিন্তু প্রায় কিন্তু একটু ভারতের প্রতি নাখুশ হয়। নাখুশ হলেও কিন্তু ভারত কিন্তু টেকনিক্যালি ওই জিনিসটা কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাদের সাথে রাশিয়ার যে গভীর সম্পর্কটা, এটা কিন্তু ধরে রাখছে কিন্তু। এখন দেখেন আপনি, এই যে এইবার আপনার রাশিয়ান এবং ইউক্রেন যুদ্ধের পরে দেখেন আপনার স্পষ্ট হয়ে গেছে আরো কঠিন ভাবে যে ভারত কিন্তু রাশিয়ার এই বিপদের দিনে ভারত কিন্তু এখন পিছনে দাঁড়াইছে রাশিয়ার। ভারত যদি মনে করেন, পাশাপাশি চীনও কিন্তু রাশিয়ার পক্ষে দাঁড়াইছে। ভারত এবং চীন তাদের আপনার লোক সংখ্যা হলো প্রায় ৩০০ কোটি, বিশ্বের লোকই আছে ৮০০ কোটির মতো, ৮০০ কোটিটা। প্রায় আপনার 40% মানুষ কিন্তু এই দুইটাতে কান্ট্রিতে বাস করে। আর ভারতও একটা আপনার উদীয়মান আপনার শিল্প দেশ, আর চীন তো একটা পুরাই শিল্পোন্নত দেশ, যাদের কিন্তু প্রচুর কিন্তু আমরা তেল লাগে কিন্তু। এবং এই দুইটা দেশে কিন্তু হিউজ তেল কিন্তু এই রাশিয়া থেকে নিয়ে আসছে কিন্তু। যেখানে রাশিয়া কিন্তু যে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার তেল যে ওরা নিবে না বলছে, গ্যাস নিবে না, ওর দরকার নাই। রাশিয়া কিন্তু এই দুইটা দেশের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার হয়ে গেছে, তার কার্যক্রম চালাই গেছে। এই পর্যন্ত আজকে ৩ বছর হয়ে গেল আপনার, আগামী ফেব্রুয়ারিতে আসে ৩ বছরের ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এখানে ইউরোপ এবং আমেরিকার যে আপনার চাপের কাছেও কিন্তু পুতিনকে এক চুলো নড়াইতে পারে না কিন্তু। আর পুতিনও কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত মানুষ। আপনারা জানেন অবশ্য পুতিন যে আপনার কেজিবি গোয়েন্দা অফিসার ছিলেন এবং ওনার কিন্তু লাইফটা পুরাটাই কিন্তু গোয়েন্দার যে কার্যক্রমের জন্য ইউরোপে ছিল, জার্মানিতে ছিল। সুতরাং ওই ইউরোপের যে কি মন মানসিকতা পুরাটা কিন্তু পুতিন জানে। ইউরোপের মন মানসিকতা মানে আমেরিকার মন মানসিকতা কিন্তু ওদের যে কি পলিসি, এটা কিন্তু পুতিন জানে। সুতরাং পুতিন দেখেন তার কিন্তু দৃঢ়ভাবেই কিন্তু তার কিন্তু কার্যক্রম চালা যাচ্ছে। কিভাবে চালা যাচ্ছে? ভারত এবং চীনের সাথে সহযোগিতা নিয়ে। এখন দেখেন আপনি, এই পুতিন কিন্তু ওই যে ইউক্রেন আক্রমণ করার আগে কিন্তু এই ২-৪ দিন ৫ দিন আগে কিন্তু চীন সফরে গেছিল কিন্তু। চীনে কিন্তু তখন একটা আপনার অলিম্পিক হয়েছিল। এই অলিম্পিকে বিশ্বের ইউরোপের বা আমেরিকার নেতারা ওরা বয়কট করছিল কিন্তু পুতিন ঠিক হয়ে গেছিল ওইখানে। ওইখান থেকে আইসে কিন্তু আপনার ইউক্রেন আক্রমণ করছে। এখন ভারতের কিন্তু অনেকভাবে কিন্তু চেষ্টা করেছে এই পর্যন্ত আপনার ৩ বছর কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে হয়েছে যে এর কাছে ওপেনলি বলছে যে তাদের রাশিয়াতে গিয়ে যেন কোনো অবস্থাতেই তেলের ব্যবসাটা না করে। কিন্তু ভারত কিন্তু পিছায় যায় না কিন্তু। তাদেরকে বিভিন্ন হুমকি দিছে কিন্তু ওপেন বলছেও যে আপনার দিবে, আপনার স্যাংশন দিবে, কিন্তু তাও কিন্তু তারা কিন্তু পিছিয়ে আসে না। এই যে ভারত এবং রাশিয়ার যে একটা সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, এটা কিন্তু আসলে দেখেন বন্ধুটা কিন্তু ২ দিনে হয় না কিন্তু। বিশ্বাসের যে সম্পর্কটা, বন্ধুত্ব, যে গভীর বন্ধুত্বটা কিন্তু বহু দিনের বিভিন্ন চড়ায় উত্তরায় বিপদের দিনে, চরম বিপদের দিনে যখন যে সাথে সে কিন্তু প্রকৃত বন্ধু। ভারত ৭১ সালে কিন্তু মনে করেন বাংলাদেশে সাহায্য করতে কিন্তু তারা কিন্তু একটা বড় একটা চাপের মধ্যে পড়ছিল, সেক্ষেত্রে রাশিয়া কিন্তু পিছনে কিন্তু দাঁড়াইল। এখন কিন্তু দেখেন পুতিন যখন যুদ্ধ করতে গেল ইউরোপের সাথে, সেক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু তাদের পিছনে দাঁড়াইছে। তার মানে কিন্তু তাদের সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক, গভীর বন্ধুত্ব। সেক্ষেত্রে দেখেন ভারতের একটা প্রবলেম হবে, এটা কিন্তু পুতিন কখনো, রাশিয়া কখনো কিন্তু এটা মানবে না। এটা কিন্তু আপনাকে আমাদেরকে বিবেচনা করতে হবে। ভারত যে ধরনের আপনার তাদের যে পলিসিগত দিক যেগুলি আপনার তাদের দেশের স্বার্থে, সেগুলিতে অবশ্যই পুতিনের সম্মতি থাকবে। আপনি এই মুহূর্তে যদি ভারতের পলিসির সাথে যদি আপনার রাশিয়া যদি একত্রিত না দেয়, সম্মতি না দেয়, তাহলে ভারত তো রাশিয়াকে সম্মতি দেবে, সেক্ষেত্রে রাশিয়া বিপদে পড়বে। সেক্ষেত্রে তাদের যে বন্ধুত্বটা আসলে কিন্তু গভীর বন্ধুত্ব, এটা আরো থাকবে। বর্তমান যে বিশ্বের যে আপনার ভূরাজনৈতিক খেলা চলতেছে, সেখানে কিন্তু আরো মজবুত হচ্ছে কিন্তু। সেক্ষেত্রে ভারত এখন বর্তমান সময়ে কিন্তু একটা আমাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে একটু কিন্তু তারা কিন্তু
মানে একটা কি বলে আপনার পলিসিগত দিক দিয়ে কিন্তু একটা অস্বস্তি অবস্থায় আছে কিন্তু। কারণ বাড়ির কাছে যদি যত ছোটই হোক না কেন, যত ছোটই হোক, বাড়ির কাছে যদি খেসাল থাকে, কোনো গ্যাঞ্জাম থাকে, তাহলে কিন্তু ওই পাশের যে বড় বাড়িটাও কিন্তু চিন্তা করে যে আমার বাড়িতে কিছু প্রবলেম হয় না কি না। এটা কিন্তু তার একটা বিরাট আর উদ্বিগ্নতা হয়। আর একটা জিনিস আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু দেখেন, আপনি একটা ভিডিও দেখাইলেন আপনি। আমরা তো আসলে এটাতে আর মানে কেউ কিছু বলার কোনো সুযোগ নাই। ২ জন সেনা কর্মকর্তা সাবেক, একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল। জি, তারা রফিক যে ভাই, এই বক্তব্য, প্রসঙ্গে আমরা আলাদাভাবে আলোচনা করব। এই আমি আসবো এটার সাথে আবার এটা আপনার। যুক্ত করে দিচ্ছি। জি, এটার সাথে যুক্ত জি, করে দিচ্ছি যে এই ধরনের কথাগুলি বলছে যে এই বলাটা কিন্তু ভারতের কিন্তু এটা তো ওনাদের মিডিয়া চলে গেছে অলরেডি, সারা বিশ্বে মিডিয়া চলে গেছে। স্বাভাবিকভাবে তারা কিন্তু একদম হার্ডলাইনে আসতে দিকে যাবেই। সেক্ষেত্রে হার্ডলাইনে যদি আসতে যাইতে হয়, তাহলে কিন্তু তার আগে যে বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে কিন্তু আগে পরামর্শ করবে এবং একটা বুদ্ধি পরামর্শ যে কি করা যায়। কারণ পুতিন কিন্তু একদম অত্যন্ত এই সারা বিশ্বে যদি বলেন যে ২, ৪, ৫ জন যদি আপনার মানে রাষ্ট্রনায়ক থাকে, ৩ জন যদি থাকে, ধরেন ৩ জন যদি গভীর চিন্তা করতে, পুতিন তার মধ্যে একজন। অত্যন্ত বুদ্ধিমান এবং মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধির লোক। এত মেধাবী তীক্ষ্ণ বুদ্ধির লোক মনে হয় এখন বর্তমানে খুব বিশ্বে রাষ্ট্রনায়ক কম আছে কিন্তু। সুতরাং ওই বুদ্ধি অবশ্যই। আর আপনাদের যে ইন্ডিয়ার যে আপনার বর্তমান মোদী সাহেব আছে, দেখেন আপনি তার আপনার বুদ্ধিটা আপনি দেখেন, আপনি তার যে সে যে রাজনৈতিক পলিসি যে খাটাচ্ছে, দেখেন আপনি এই দিক দিয়ে দেখেন, চীন তাদের একসময় বিরাট শত্রু হিসেবে আবির্ভূত হইল। আমেরিকাও কিন্তু বন্ধু শত্রু। এখন দেখেন ৩টা দেশকে কিন্তু তারা কন্ট্রোল করে নিয়ে গেছে। রাশিয়া তাদের কন্ট্রোলে, চীনও কন্ট্রোলে, আমেরিকাও কন্ট্রোলে। পাশাপাশি দেখেন আপনি সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপার যেটা যেটা আমার আফগানিস্তান বলেন। আফগানিস্তান যখন আপনার এই আমেরিকার সাথে যুক্ত হইয়া ভারত এখানে কিন্তু অনেক ইনভেস্ট করছিল, তখন কিন্তু আমাদের দেশের সংবাদ মাধ্যমরা কিন্তু বিশাল উচ্ছ্বাস প্রকাশ করলো। কি হচ্ছে যে ভারতের এই কোটি 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 টাকা এই যে ইনভেস্ট করছে আফগানিস্তানে, সব শেষ, ধুলাই মিশে গেল। ভারতের কি উপায় হবে? দেখেন কয় বছর হলো, 1 বছর না 1.5 বছর যাইতে যেতেই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে চলে গেল। ভারতে চলে গিয়ে কি দেখেন না তাদের সাথে কি সম্পর্ক, গভীর সম্পর্ক তৈরি করলো। তাহলে এইটা আপনি কিন্তু বুঝার কিন্তু, তাহলে আপনি এই যে বর্তমান যে মোদী সাহেব যে আছে, উনার আপনার যে চতুর বুদ্ধি, এটা কিন্তু আপনি মিলায় দেখেন তো আপনি। আফগানিস্তানের মতো দেশ যারা আপনার মুসলিম আপনার আইন শরিয়া আইন দিয়ে চলতেছে কিন্তু এখন, অথচ ভারতের কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি সুবিধা নিচ্ছে কাছ থেকে, ভারত এবং রাশিয়ার কাছ থেকে নিচ্ছে আফগানিস্তান তাদের পুনর্গঠনের জন্য, এবং পাশাপাশি চীনকেও নিচ্ছে। এইগুলিকে আসলে বুঝার কে আছে। সুতরাং পুতিন আর এই যে আপনার মোদী সাহেবের যে আপনার বৈঠক, সেক্ষেত্রে যে আমাদের দেশ নিয়ে যে আলোচনা হয়েছে না, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ না। অবশ্যই আপনার আলোচনা হয়েছে। এবং আরেকটা জিনিস, যে আলোচনা যদি নাই হইতো, দেখেন আপনি এখানে কিন্তু এগ্রিমেন্ট যেটা ওপেন আসছে, আমরা যেটা শুনছি যে একটা প্রতিরক্ষা চুক্তি করছে, এটা হলো ভারত, যেহেতু ভারতের কিন্তু ভারত ছাড়া অন্য কোথাও ঘাঁটি নাই তাদের, কিন্তু রাশিয়ার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সামরিক ঘাঁটি কিছু কিছু আছে, কিন্তু আফ্রিকাতে আছে, আপনার মধ্যপ্রাচ্যে আছে, আরো কিছু কিছু আছে, বা তাদের নৌবহর আছে, বিভিন্ন ধরনের আছে, তার সাবমেরিন আছে। তাদের প্রত্যেকটা সামরিক স্থাপনা তারা ইউজ করতে পারবে ভারতের সাথে, কিন্তু এই চুক্তিটা হয়েছে কিন্তু। তার মানে কি ভারতের নতুন করে কোথাও সামরিক স্থাপনা তৈরি করার দরকার নাই, যে কোনো সময় আপনি ইউজ করতে পারবেন, যে কোনো ভাবে ইউজ করবে। এই যে একটা চুক্তিটা, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, যে নিজে সামরিক তৈরি না করি আপনি রাশিয়ারটা ইউজ করতে পারতেছে। এটা আপনি বুঝার কিন্তু ব্যাপার আছে কিন্তু। আর বিশেষ করে কিন্তু এখানে এই স্ট্র্যাটেজিক্যালি আমাদের এই যে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি কন্ট্রোলের ব্যাপারে কিন্তু এই যে পুতিনের যে আপনার সিরিয়া, তো কিন্তু এখন সিরিয়াতে কিন্তু আছে, রাশিয়ান ঘাঁটি আছে কিন্তু এখন। এইগুলি আসলে অনেক জটিল ব্যাপার। পুতিন আর যে মোদী সাহেব দুজনই খুব ব্রিলিয়েন্ট। আমি ব্রিলিয়েন্ট এর মধ্যে রাজনীতিবিদ এখন যা দেখি বিষয়ে, একজন কম কথা বলে সেই লোক আপনার চীনের প্রেসিডেন্ট, কথা বলে না কিন্তু, দেখেন ও কথা বলে না কিন্তু, চুপচাপ থাকে, কিন্তু তার কিন্তু কাজের কাজ সেটাই করে। পুতিন কিন্তু মিটি মিটি হাসে, কিন্তু কম কথা বলে। সুতরাং এই সফর কিন্তু অবশ্যই বাংলাদেশকে নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ এখানে কিন্তু ভারতের জন্য একটা জটিল পরিস্থিতি তৈরি করতেছে পাকিস্তান, বাংলাদেশকে সুবিধা নিয়ে। এটা কিন্তু আপনার ওপেনলি কিন্তু সারা বিশ্বে চলে গেছে। অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তারা কিছুটা হুমকি মনে করে। এটা বিগত দিনে আমরা দেখলাম যে ওরা যে সীমান্তের কাছাকাছি যে সেনা ঘাঁটিগুলো তারা তৈরি করছে 3টা, হ্যাঁ, এবং অস্ত্র-শস্ত্র এদিকে নিয়ে আসছে। তাতে বোঝা গেছে যে বাংলাদেশকে তারা এখন নিরাপদ মনে করছে না, যার কারণে নানা কৌশলগত বিষয় নিয়ে হয়তো পুতিনের সাথে আলোচনা থাকতে পারে। এটাই তো বলতে চাচ্ছেন? অবশ্যই অবশ্যই, হ্যাঁ, জি জি, আমি এটাই বলতে চাচ্ছি, এটাই হলো মূল জিনিস। কিন্তু আরেকটা জিনিস হলো, এখানে আরেকটা জিনিস আছে, আপনার মায়ানমারে কিন্তু আমেরিকা ঢুকে গেছে কিন্তু। এখানে কিন্তু ওই যে চীন এখানে ইনভলভমেন্ট আছে আগে থেকে, মায়ানমারে ভারতেরও আছে, এখানে আমেরিকা ঢুকছে। এই যে চতুর্দিকে কিন্তু বিশেষ করে আসলেন, এখানে আসলে বাংলাদেশ তো আসলে মানে ছোট কান্ট্রি, এখানে মূলত আসলে জানেন ভারত হলো বৃহৎ কান্ট্রি কিন্তু। এখানে চীন আছে, চীনের আশেপাশে ঢুকতে পারতেছে না কিন্তু আমেরিকা। কিন্তু সেখানে কিন্তু আপনার ভারতকে ডিপেন্ড করে কিন্তু মানে এইদিকে আগাইতে ছিল কিন্তু, ভারত কিন্তু একটা সময় এসে দেখা গেল তার যখন মানে
পলিসির বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু তারা কিন্তু একটু পিছায় পড়ছে, বেঁকে পড়ছে। কিন্তু ভারতের একটা নির্দেশ, আপনাকে ভারত কিন্তু একটা জিনিস, তারা এদের সবচেয়ে কি আমাদের দেশের মতন ভারত, আমি একটা কথা বলি, দেখেন ভারতের লোকরা দেখেন যারা আছে, তারা কোন ফাউল কিন্তু টক করে না এই পর্যন্ত, কোন দেশকে নিয়ে ফাউল টক করে না। মিডিয়াতে এসে সেটা বলে এটা কাটতির জন্য, কিন্তু পলিটিক্যালি যারা আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা কিন্তু, বা ওই যেন আপনি সামরিক নেতৃবৃন্দই বলেন, এরকম কোন ইয়া পাইছেন আপনি সামরিক অফিসার আছে যারা রিটায়ারমেন্ট করে সরকারের বিরুদ্ধে চলে গেছে, বিরুদ্ধে কথা বলতেছে, যেটা হলো অন্য দেশের সহযোগিতা হচ্ছে, কিন্তু আমাদের দেশে তো হচ্ছে। আমাদের দেশের সামরিক কর্মকর্তারা কি করছে, সরকার থেকে থেকে রিটায়ারমেন্ট এসে দেখে এমন কোন কথা বলতেছে যেটা হলো দেশের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, দেশের ভাবমূর্তির জন্য ক্ষতি হতে যাচ্ছে। চিরুন আপনি এই যে 7 সিস্টার নিয়ে কথা বলি, যে দুইজন সামরিক, একজন বলো যে টুকরো টুকরো করতে পারে, না, এতে আমাদের লাভ কি? আমরা এই যে ভারত বিরোধী একটা মনোভাব পোষণ করি সবসময় জন্ম থেকেই, আমাদের এতে ফায়দাটা কি হচ্ছে, আমাদের লাভটা কি হচ্ছে? ভারত আমাদের লাভ হচ্ছে, মানে আমাদের কোন দিকে ভারত আমাদের ক্ষতি করছে, ভারত আমাদের কতটুকু জায়গা দখল করে নিয়েছে কিনা, ভারত আমাদেরকে কখনো হামলা করেছে কিনা, আমাদের দেশের ভিতরে কোনো বম্বিং করেছে কিনা, এই বিষয়গুলো তো জানা দরকার। যে আমি শুনিনি, আপনার কাছে কি কোনো তথ্য আছে এরকম? দেখেন, অনেকগুলি লোক আছে, আমি যারা ভারত বিরোধী মনোভাব পোষণ করে তাদের সাথে আমি অনেকবার কথা বলে দেখছি, যে ভারতে তার আশেপাশে কোনো কান্ট্রির সাথে তার কোনো মিত্রতা নাই। বলে আমি জিজ্ঞেস করি যে কোন কোন কান্ট্রির সাথে মিত্রতা নাই, সম্পর্ক ভালো না? নেপাল, আপনি শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, এগুলি বলে। বাংলাদেশ তো নতুন আসছে। আমি বলি যে তখন আপনি দেখেন, হ্যাঁ আমাদের দেশেও এখানে, আমাদের দেশেও ওদের দেশে এরকম লোক আছে আমাদের দেশের মতন উল্টাপাল্টা কথা বলে, কিন্তু পরবর্তী সময় দেখেন এই যে নেপাল আছে, নেপাল ঘুরে গিয়ে ভারতের কাছে, ভারতের সাথে ওদের বর্ডার নাকি ওপেন। আর ভারত কি শুনেন, ধরেন আমাদের সাথে আমরা হলো মুসলিম, নেপালের কি 1 ইঞ্চি জায়গা কি দখল করছে? আপনি শুনছেন যে ভারত, যে নেপালে অভিযোগ করছে যে আমাদের এই 2000 জায়গা দখল করে আছে ভারত। শ্রীলঙ্কা ইয়াতে আসেন, ভুটান আসেন, না ওই যে আপনার মালদ্বীপ আসেন, মালদ্বীপের যে বর্তমান মৈজু সরকার ভারত বিরোধিতা করিয়া রাজনীতি পলিসি কাটাইয়া সে চীনের পক্ষ হয়ে কথা বলিয়া কিন্তু সে ক্ষমতায় আসছে। ক্ষমতায় এসে চীনে গিয়ে কিন্তু সে ইয়াও করছে, ইয়ার সাথে আপনার চীনের যে প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে কিন্তু খুব গলাগলি করে আসলো। তো 2-3 মাস যাইতেই তখন থেকে তার জীবন আর চলে না, ভারতীয় পর্যটকরা সবাই কিন্তু বয়কট করছে, দেখা যায় না, মালদ্বীপ যায় না। পরে ঠিক এই কিন্তু কয়েকদিন পরে কিন্তু ভারতে সফর করলো, মোদী সাহেবের সাথে দেখা করে কইছে বন্ধু আমরা বন্ধু, আবার ইন্টারনেট মিডিয়া আসছে, ফলো হয়ে আসছে। তাহলে এই যে যারা বলে যে সম্পর্ক নাই, তাহলে সম্পর্ক নাই কোথায়? এখন তো ঠিকই নেপাল তো ধরেন ঠিকই করে ভারতের ছাড়া উপায় নেই। ভুটান তো বুঝিনি আপনি, ভুটান তো আগে থেকেই ভারতের মানে সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমি দেখি প্রথম থেকে। যেমন বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করলো ভুটান, কয়েক ঘন্টা পরে ভারত করলো, তার মানে কি ভারতের সাথে সে যোগাযোগ তৈরি করছে। রফিক ভাই, আমি আমাদের দেশে আসতেছি, আমাদের দেশে আসি, আমি তো অনেক, আমি আবার আসবো আপনার কাছে। যেটা পাকিস্তান এবং চীন ছাড়া ভারতের এমন শত্রু রাষ্ট্র নাই, তবে চীনের সাথেও এখন তাদের দূরত্ব অনেক কমে গেছে ইদানিং কালে। যাই হোক, আমি আবার আসবো আপনার কাছে, আমি তরুণদার কাছে একটু যাই। তরুণদা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজ এনডিটিভি কে বলেছেন যে শেখ হাসিনা দেশে ফেরা তার ইচ্ছার উপর নির্ভর করে। এর মানে কি? মানে তার ইচ্ছার উপর নির্ভর করে মানে এখানে কি আইন কানুনের বালাই নাই? বাংলাদেশের সাথে তো তাদের ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, নানা বিষয় আছে। বাংলাদেশ একটা চিঠিও দিয়েছে, সেই চিঠিটার জবাব এখনো আসেনি, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। এখন জয়শঙ্করজির যে কথাটা আজকে যেটা আমরা দেখলাম মিডিয়াতে, যে শেখ হাসিনার দেশে ফেরা তার ইচ্ছার উপর নির্ভর করে, ভারতের ইচ্ছার উপর না, এ বিষয়ে একটু জানতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতবর্ষে এসেছিলেন, ভারত তো নিয়ে আসেনি, ওনাকে হেলিকপ্টারে করে বাংলাদেশ সেনাবাহিনীর কপ্টার ভারতবর্ষে পৌঁছে দিয়েছে। উনিও স্বইচ্ছায়, ওনাকে তো হাত করা করেই আনেননি, উনি স্বইচ্ছায় এসেছেন এবং স্বইচ্ছায় এখানে আছেন। ভারতবর্ষ কি করেছে, ভারতবর্ষের একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে, সেই নিউজটাও আমি ব্রেক করেছিলাম যে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। তখন লোকে হাই হাই করেছিল, না 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 ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়নি। তারপরে দেখা গেলো যে হ্যাঁ ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে। তার আগে যে এই যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে, সেই খবরটাও আমি ব্রেক করেছিলাম যে তাকে রাখার ব্যাপারে সর্বদলীয় বৈঠক। যাই হোক, পরবর্তীকালে সবকটাই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এটাও প্রতিষ্ঠিত হবে যে শেখ হাসিনার সঙ্গে পুতিনের কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। আর আপনি যেটা বলছেন ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন, সে তার সূত্র ধরেই বলি, যেটা দিয়ে শুরু করেছিলাম, উনি নিজের ইচ্ছায় এসছেন, স্বইচ্ছায় উনি যাবেন। উনি যদি বলেন যে আমি আজকে চলে যাব, ভারত তো বাধা দেবে না। ভারত কি বলেছে? ভারত বলেছে ভারতবর্ষে সবাই উন্মুক্ত, ভারতবর্ষে সবাই কথা বলতে পারে, ভারতবর্ষ একটা কি বলে গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে কাউকে হাত পা বেঁধে রাখা হয় না এবং কারোর মুখ বন্ধ করে রাখা হয় না। যার যা মনে হয় সেটাই বলতে পারে,
এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে সকলের মুখ খোলার স্বাধীনতা আছে এবং ফ্রি মুভমেন্টের স্বাধীনতা আছে। ফলে ডক্টর জয়শঙ্কর যেটা বুঝিয়ে দিয়েছেন যে তিনি তার নিজের ইচ্ছার মতো যা করার করছেন, তাকে কেউ বেঁধে ধরে করাতে চায় করছে না, মানে তিনি কোনো চাপের মুখে করছেন না। তার ইচ্ছার ভিত্তিতে তিনি ভারতবর্ষে আছেন। সেদিকে যদি মনে হবে ভারতবর্ষ থেকে উনি দেশে যাবেন, উনি চলে যাবেন। ভারতবর্ষের এখানে কিছু বলার নেই। সেটা ডক্টর জয়শঙ্কর কূটনৈতিক ব্যক্তি, উনি খুব পরিষ্কারভাবে একদম বলেছে। হ্যাঁ, কি বলছেন বলুন, কিছু বলতে যে চাইছেন আপনি? তপন তরুণদা যেটা বলছিলাম যে বাংলাদেশ তো একটা চিঠি দিয়েছে, যেটা অলরেডি দেওয়া হয়ে গেছে, ভারত কিন্তু জবাব দেয়নি। সেই চিঠিটার কি কোনো গুরুত্ব থাকবে না? আরে ও চিঠি যখন দিচ্ছে তার আগেই তো আমি বলেছিলাম যে ওর চিঠিও নয়, ডসিয়ারও নয়, ওটা এও নয়, কি বলে, আইনগত পদ্ধতি মেনে যে মানে প্রত্যর্পণের মানে চিঠি দেওয়া হয় সেই অনুযায়ী দেওয়া হয়নি। একটা কাগজে কলমে দিয়ে দেওয়া হয়েছে, ওর কোনো দাম নেই, ও ওয়েস্ট পেপার বক্সে চলে গেছে। কোনোদিনই এর উত্তর বাংলাদেশ পাবে না। আর বাংলাদেশকে কে কে চিঠি দিচ্ছে? একটা অবৈধ সরকার, যে সরকারটা কোনো মানে নির্বাচিত নয়, জোর করে দখলদার একটা সরকার, সেই সরকার প্রধানমন্ত্রীকে চেয়ে চিঠি পাঠাচ্ছে, তা কি কোনো ভ্যালু আছে? ভারতবর্ষের একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সেই তার চিঠির উত্তর দেবে? কোনোদিনই উত্তর দেবে না। কারণ ভারতবর্ষ ওই নিচু লেভেলে নামবেই না। একটা লেভেলের নিচে ভারতবর্ষ নামে না। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে আপনার রাষ্ট্রপ্রধান, যিনি অবৈধ রাষ্ট্রপ্রধান, যে এখন বলে যাচ্ছেন এই সমস্ত এত কথা, এখন একটুখানি চুপ করেছেন। এই যে এত কথা বলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি একদিনও বলেছেন ডক্টর ইউনুস, মানে প্রকাশ্যে মিডিয়ার সামনে, ডক্টর ইউনুসের এসব বলা উচিত না? কোনোদিন বলবেন না, কারণ ওই লেভেলে উনি নামবেন না।